প্রিয় সাবস্ক্রাইবারবৃন্দ, দর্শক শ্রোতা এবং আমার বক্তব্য যারা এই মুহূর্তে শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি সবসময় যে কথাটি বলি তা হচ্ছে সি সামথিং সে সামথিং। আপনি যা দেখবেন, যেখানে অন্যায়, অবিচার, অনিয়ম, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কথা বলবেন। একটা কথা আছে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তবু ঘৃণতারে তৃণ সমদহে। একজন অন্যায় করছে দেখে আপনি চুপচাপ থাকবেন, কোনো প্রতিবাদ করবেন না, আপনিও সমানভাবে অপরাধী। এই জন্য আমি সবসময় বলি, সি সামথিং, সে সামথিং অ্যান্ড রেইজ ইউর ভয়েস অ্যান্ড চেঞ্জ দি ওয়ার্ল্ড। এখন যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে, গতকাল দেখলেন আপনারা বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টে ইউনুস, আসিফ নজরুল, তাজুলের ক্যাঙ্গারু কোর্ট থেকে শেখ হাসিনার একটা ফাঁসির রায় দিল। আচ্ছা, ক্যাঙ্গারু কোর্ট কি? ক্যাঙ্গারু কোর্ট সম্পর্কে আগে দুই চার কথা বলা প্রয়োজন মনে করি। ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে এমন কোর্ট যেখানে যাকে শাস্তি দেওয়া হবে আগে থেকে এটা প্ল্যান করা থাকে। ওই প্ল্যান মাফিক তারা একটা রায় লেখা রাখে। এখন ওই রায়টাকে দেওয়ার জন্য একটা ট্রায়াল অনুষ্ঠিত করে নিজেরা। যেমন আসামি পক্ষের উকিল, যেমন শেখ হাসিনার আসামি পক্ষের কিন্তু উকিল নাই, ওনারা নিজেরাই এক রাজাকারের বাচ্চারে ওখানে উকিল বানিয়েছে শেখ হাসিনার পক্ষে। তাজুল আসলে আগে রাজাকারদের পক্ষে, সে হইল প্রধান প্রসিকিউটর হয়েছে, তারপরে শেখ হাসিনার পক্ষে একজন রাজাকাররে দিছে, সবাই মিলে একটা ফাঁসি আগিয়ে দিব এটা কইরা ফেলছে। এগুলি হইল, এটারে বলে ক্যাঙ্গারু কোর্ট। মানে ক্যাঙ্গারু দেখবেন বড়, পিছনের পা দুটো অনেক বড়, আর লেজের উপর ভর দিয়ে লাফায় চলে যায়। এখানে অনেক কিছু স্কেপ করে সে চলে যায়, সামনে কোনো কিছু সে কেয়ার করে না। এই ক্যাঙ্গারু কোর্টটা হইলো তাই, অনেক কিছু স্কেপ করে এসে চলে যাব, তারপরে বিচারের রায় যেটা দেওয়ার সেটাই দিয়ে দিব। এই ক্যাঙ্গারু কোর্ট এটাকে বলা হয়। তাই ক্যাঙ্গারু কোর্ট শুনলেন, তা এটা হইলো কি, এরা তো মনে মনে মন কলা খাওয়ার মতো, কলা যখন খাইব আর কম খাইয়া লাভ কি, তাই ফাঁসি দেওয়া দিল। আচ্ছা, ভালো কথা, ফাঁসি দেওয়া দিলেন। আরেকটা উপমা দিলে বুঝবেন, ওই যে দেখবেন না, বিচার মানি তাল গাছ আমার। তা আপনি যাই করেন, তাল গাছ তার থাকবেই। বিচার এখানে যাই হোক, শেখ হাসিনার ফাঁসি হবেই, ফাঁসি তারা দিবেই। কিন্তু এই ফাঁসি তো আপনারা দেখছেন, কিছুদিন আগে রেজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায়। একটা বৈধ সরকার, একটা যারা সাংবিধানিক সরকার, তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার পরে একটা অসাংবিধানিক একটা দখলদার সরকার আইসেই দেখেন তাদের কি ক্ষমতা দেখাইছে। তারেক জিয়ার মতো 21 আগস্টের গ্রেনেড হামলার খুনি তারে মুক্ত দিছে। তারপরে ইউনুসের মতো একজন কর ফাঁকি দেওয়া লোক, সে 666 কোটি টাকা কর মৌকুব পাইছে, এবং 30 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো কর টর আর নেওয়া হবে না, ফ্রি। তারপরে আরও দেখবেন সারা বাংলাদেশের সমস্ত যত আসামি ছিল, বিখ্যাত আসামি যারা একেবারে অস্ত্রবাজ, সন্ত্রাসী, ধর্ষণকারী, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্যে। তারপরে দেখবেন বাংলাদেশের এখন আইনটা হয়েছে কি, আপনার কিছু লোক মব করে সংগঠিত হয়ে 10-15 জন 20 জনে মিলে একজনের বাড়ি ঘর জ্বালাই দিলেন, মারলেন, কাটলেন। তারপরে মারবো কাটবো এবং পুলিশ কল করলে যারে মারছে তার কোনো তারই ধরে নিয়ে যাবো পুলিশ, আর যারা মারলো তাদেরকে ছেড়ে দিব। ওই ছোটবেলায় একটা কবিতা পড়ছেন না, ওই যে রবীন্দ্রনাথের কবিতাটা, সন্ধে সন্ধে এখন মনে নাই। তা ব্যাপারটা হইলো এরকম যে, ওই টাকা কুড়িগুলি হাওয়া খাবে বলে তারা খুলে দেয়, মানে রাইখা দেয় খোলা জানালায়, আর নিজেরা সিন্ধুকের ভিতরে ঢুকে বসে থাকে। মানে নিজেরা সিন্ধুকের ভিতরে লুকায় থাকে নিরাপদ থাকার জন্য, আর টাকা পয়সা সোনা দানা সব জানালার সামনে রাইখা দেয়, যা মানে হাওয়া খাইব জন্যে। তাই এইরকম হইল অবস্থা, সব কিছু উল্টাপাল্টা। আপনি যে মারবো, যে খুনি সে মুক্ত, যাকে খুন করা হয়েছে
তাদেরকে যারা ভিকটিম হয়েছে তারা এখানে তাদেরকে বিচার করা হবে। যে ঘর বাড়ি জ্বালাই দিল তার কোনো বিচার নাই, যে চুরি করলো তার কোনো বিচার নাই, যে রেপ করলো তার কোনো বিচার নাই, যে ধর্ষিত হবে, যে যাকে অত্যাচার করা হবে তাকে ধরে নিয়ে যাওয়া হবে। দেখেন প্রায়ই দেখবেন খবরে কয়েকজনে মিলে একজনে মায়ের পিঠ দিয়া তারপরে পুলিশের কাছে নিয়ে যায়, আরে আরে ধরো, তারপর পুলিশ তারে ধরে। আর যারা মায়ের দিল তাদেরকে ছাইড়া দেয়। কেমন অসভ্য দেশ হইলে এরকম হইতে পারে আপনি চিন্তা করতে পারেন? যা একজন অত্যাচারী সে ঘুরে বেড়ায়, ওই যে তস্করের নির্ভীক স্বাধীন প্রাণ আছে আর দেশে নির্দোষ সাধারণ মানুষের কোথাও স্বাধীনতা নাই। ডক্টর লুৎফর রহমানের ওই প্রবন্ধের মতো বাংলাদেশের অবস্থা। ওই শামসুর রহমানের ওই অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, এই অবস্থা। তাই আমাদের দেশের অবস্থা হইল এরকম। তাই মনে মনে এরা মন কলা খাওয়ার মতো একটা রায় দিয়ে দিছে, কিন্তু এটা কি বাস্তব? এটা কি কার্যকর করা কোনোদিন সম্ভব? এটা পাগলে বোঝে। তারপরেও কিছু মানুষ খুশি হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিপক্ষে যে কোনো রায় তারা আনন্দ উৎসব করবে। মনে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তানে তাকে ফাঁসি দেওয়ার জন্য তাকে কবর খুঁড়ে রাখা হয়েছিল, যে ফাঁসি দিব ওখানে সাথে সাথে এখানে কবর দিব। দিতে পারছে? এটা কি সম্ভব? তো যদিও যত অসম্ভব হয়, এই যে আপনারা যে অবৈধ দখলদার সরকার আছেন, এই দখলদার সরকার আপনারা কয়দিন টিকবেন? আর এটা আসার পরে, একটা বৈধ সরকার আসার পরে আপনাদের সমস্ত এই যা যা কিছু করছেন, এই কোর্টের রায়, আপনারা সমস্ত কিছু অবৈধ হয়ে যাবেন। তাই আপনারা যা কিছুই করেন কোনো কিছুতেই কোনো কিছু হবে না। বালি দিয়া বাত কোনোদিনও টিকে না। ওই সমুদ্রের পাড়ে দেখবেন কি ছোট ছোট বাচ্চারা বালুতে খেলে, বালু নিয়ে খেলে, সেখানে তারা ফুল পাখি আঁকে, ক্যাসল বানায়, তারপর বড় একটা ঢেউ আসে, সব ভেঙে চুরে যায়, বাচ্চারা কান্না শুরু করে দেয়। কিন্তু বাচ্চার বাবা মা কিন্তু কান্দে না। কেন কান্দে না? বাচ্চার বাবা মা জানে যে এটা স্বাভাবিক একটা বিষয়, যে সমুদ্রের পাড়ে তুমি যদি খেলনার ঘর বানাও, যাই কিছু করো, এটার বড় ঢেউ আসলে এটা ভেঙে চুরমার হয়ে যাবে। তাই এখন এই যে বাচ্চাদের মতো এই অবৈধ দখলদার সরকার, তারা মনে করতেছে কি যে আমরা যা কিছু করছি, সুন্দর করছি, ক্যাসল বানাই ফেলছি সমুদ্রের পাড়ে, এইটা আর ভাঙবো না। কিন্তু বাস্তবতা হইল এটা ভেঙে যাবে। এবং এই সত্য অনুধাবন করার ধী শক্তি আছে প্রাজ্ঞজনের, বিজ্ঞজনের। ইতিহাস যারা পড়ে তারা জানে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। তা আপনাদের এই অবস্থা, বালির ঘর টিকবে না, তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। তারপর এই যে দেখবেন মাঝে মধ্যে ফখরুল উল্টাপাল্টা কথা বলে। কালকে বলে কি আবার সে নিজে হইল এক রাজাকার পুত্র, সে আবার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, আবার কালকে বলতেছে যে শেখ হাসিনার রায় যেন সঠিক হয়। আরে বেটা, তুই কি করবার বলতে চাস? শেখ হাসিনার রায় এখানে সঠিক আর বেঠিকের কি আছে? তুমি কি নিজে চাও যে শেখ হাসিনার ফাঁসি না হয় অন্য কিছু হয়? তাও তো চাও না। তাকে চান? আপনি চান না। আপনি নিজেই চান শেখ হাসিনার ফাঁসি, কিন্তু আপনি নিজে কিন্তু আপনার ফাঁসির রায় আপনি সিগনেচার করছেন, জুলাই সনদে সিগনেচার করছেন। মনে আছে? জুলাই সনদের সিগনেচারকারী প্রত্যেকটা মানুষের একদিন ফাঁসি হবে। এই তাজুলের, এই আসিফ নজরুলের, তাই সম্ভবত এই ইউনুস হয়তো আগেই মরে যাবো গা। ইউনুস যদি আগে মইরা যায় তাহলে বাইসে গেল, ওই যে গোলাম আজমের মতো। গোলাম আজম যেমন মইরা বাইসে গেল, ওই মইরা বাইসে যেতে পারে হয়তো ইউনুস। কিন্তু এই চ্যাংরাগুলি কোথায় যাবো রে ভাই? এই চ্যাংরাগুলি তো কোথাও পলাবে, আরও জায়গা নাই। এই যত জুলাই সন্ত্রাসী আছে, লাল বদর আছে, তারা কোথায় যায় পলাইব? দেখছেন না বিভিন্ন জায়গায় যায় দাবার খেয়ে আসছে না? প্যারিসে যায়, নিউ ইয়র্কে যায়, লন্ডনে যায়, সব জায়গায় তো দাবার খেয়ে আসছে। সুইজারল্যান্ডে যায় দাবার খেয়ে আসছে আসিফ নজরুল, মনে আছে? কোথায় যাবেন? পৃথিবীর কোথাও আপনাদের জায়গা হবে না, কোথাও না। সব জায়গায় আপনাদের জন্যে দাঁড়ায় আছে আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় যাবেন, এখন আওয়ামী লীগের তাদের ভিত কঠিন। আপনারা এদেরকে কোনোদিন উৎখাত করতে পারবেন না। এটা ওই ঝরে পড়া পাতা না যে বাতাস আসলেও উইরা গেল বাউকুরানিতে, এত সোজা না।
এটা অনেক কঠিন, বটবৃক্ষ, বাংলাদেশের মাটির গভীরের শিকড়। আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুকে হত্যার পর 15 আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ডের পর সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু পরিবারকে। আওয়ামী লীগকে মুছে ফেলা গেছে? যায় নাই। এটা ইম্পসিবল। কিন্তু আপনারা এর মধ্যে যা করছেন তার ফলাফল আপনারা ভোগ করবেন। যেমন এই মব সন্ত্রাস সৃষ্টি করছেন ওই ফ্রাঙ্কেস্টাইনের মতো। নিজে আপনি ফ্রাঙ্কেস্টাইন তৈরি করছেন, এই ফ্রাঙ্কেস্টাইনই আপনাকে একদিন খুন করবে, তাদের হত্যা করবে। কারণ ফ্রাঙ্কেস্টাইন যেভাবে বানাইছিল, ওই যে আপনারা হয়তো ওই গল্পটা জানেন, বারবার একই গল্প বলতে ভালো লাগতেছে না। দেখ, ফ্রাঙ্কেস্টাইন শেষ পর্যন্ত যে তাকে সৃষ্টি করছে তাকেই হত্যা করে। তো এই মব সন্ত্রাস যে সৃষ্টি করে, মব তার গাড়িই পড়ব এবং মব তাকেই ধ্বংস করবো একেবারে। এটা স্বাভাবিক, এটা ইতিহাস। প্রতিদিন সকালবেলা সূর্য উঠে দেখেন, আবার সূর্য ডুবে যায়। একই নিয়ম, একই, একবার পর শুধু পরিবর্তন হয়, কিন্তু আমরা এটা খেয়াল করি না। সকাল হয়, দুপুর হয়, রাত হয়, প্রতিদিন একই ঘটনা। ইতিহাস এরকম একটা চক্র। এই ইতিহাসের চক্র ভেদ করা সম্ভব না। এই ঘটনা আবার ঘটতে থাকবে, পুনরাবৃত্তি হইতে থাকবে। ইতিহাসের সবসময় পুনরাবৃত্তি হয়। আবার শিখেছে না, ফিরে আসবো, আবার এগুলির ফাঁসিতে চলাইব। এটা হলো ইতিহাস। কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাসের এটাই হলো সবচেয়ে চরম বাস্তবতা। আগামীতে আবার এ সম্পর্কে আরো বিস্তারিত বলবো। যারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন, ভিডিও সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।